আমি বলি স্যার, আমাদের হচ্ছে যেটা কস্ট টাইটেল, সেখানে হচ্ছে হ্যাঁ, অ্যালাউইং এবং সেটিং অ্যাসাইড, ঠিক আছে। ওইটা চেঞ্জ করে এটা দিছিস, এটা চেঞ্জ করে আর এটা দিছি। বুঝছি বুঝছি, ওটা চেঞ্জেরটা চেঞ্জ আমি করে বের দিছে। করি। আর এটা আমার দিছিলাম কাছে হইলো, এটা দিছিলাম হইলো ফরম্যাট ফার্স্টে হিসাবে ব্যবহার করার জন্য। আপনি মনিটর দেখেন, মনিটর দেখে কথা বলেন, নাইলে এলোমেলো লাগাই দিবেন। এখন যেটা আমাদের এইখানে আছে এটা ফলো করেন, কারণ আপনারা এত দুর্বল লেভেলে চিন্তা করবেন আমি ভাবি নাই। পরে চিন্তা করলাম যে না, এইভাবে দিয়ে দেই, ঝামেলা এড়াইয়া যায়, বুঝলেন। না, আমার এখানে সমস্যা ছিল না, আমার কাছে মনে হয়েছে স্যার এটা আমাদের ওইটা প্রিন্টিং সমস্যা মেশিনের আলাই জন্য দিছিলাম। হয়তো না না ডিসমিস না, কথাটা এসেছে। না না, ওইটা আমি সমস্যা আলাই দিছিলাম যাতে করে আপনারা চর্চা করেন, ঠিক করেন। পরে এটা দেখলাম ঠিক যে আছে না স্যার, ওটা। হ্যাঁ, যে অ্যালোয়িং দিয়েও তো একটা পড়তে হবে, আমি একমত হুম, স্যার আপনার সাথে। কিন্তু আমার আচ্ছা। কাছে মনে হচ্ছে একটা কথা তো আমি বোঝাতে পারছি না। কস্ট টাইটেলে যদি স্যার অ্যালাউইং এবং সেটিং অ্যাসাইড থাকে, তাহলে 6 নম্বরে দ্যাট বিং এগ্রিড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যাফোরসেড অর্ডার দ্য প্লেন্টিভ পিটিশনার প্রিফার বুঝছি, সিভিল শুনেন লিটিগেশন। শুনেন, ওই ওই ফরম্যাটটা ছিল আপনারা এইটা একটু বুঝার জন্য, যে এইখানে ওইখানে যেটা ডিসমিস ছিল থাকুক, স্যার, এই এইখানে জন্য যে। ডিসমিস অ্যান্ড অ্যাফার্ম, এই বুঝছি জন্য বুঝছি আমি বুঝছি, বলছিলাম। এর জন্য ওইটা সরায় দিছি, ওটা সরায় দিয়ে এইটা দিছি, নতুন আচ্ছা, এটা এইটা আমার বের ফরম্যাট। করে নিতে হবে স্যার, আজকে একটু দিয়ে দিন কষ্ট করে, তাহলে জি 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 বের জি, করে নেব। ওকে দিয়ে স্যার, দিবেন। আর কোনো সমস্যা নাই স্যার, আল্লাহ হাফিজ। আচ্ছা, আমরা এখন কত নাম্বার প্রশ্নতে কি আর শেষ করছি এটা ছয় বলেন পরে। নাম্বার 6 নাম্বার শুরু করবেন স্যার আজকে আজকে। 6 শুরু আমার হবে। আচ্ছা, আমরা আমরা আমার ছয়ে যদি একটা চলে জানি প্রশ্ন তো ছিল প্রশ্নই বুঝি। বলেন। স্যার, আমি অ্যাডভোকেট হিমেল রাজশাহী থেকে, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হলো স্যার, ওই যে আমি মার্জিনের বিষয়টা জানতে চাচ্ছিলাম, কি বিষয় লিখবো আচ্ছা, না লিখবো। মার্জিনের জন্য আপনি আমাদের খাতা নিয়ে নিলে মার্জিনের জ্বালা যন্ত্রণা শেষ হবে। আপনি আমাদের নিজস্ব খাতা আছে, ওই খাতা আপনি ফলো করবেন। ওই খাতার উপরে ফার্স্ট পেজে মার্জিন করে একদম কালার প্রিন্ট করে দেওয়া আছে। এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমরা এখন একটা ধারণা দিয়ে দিব, এটা আপনি ফলো করলে হয়ে যাবে। সেটা কিরকম ধারণা এখনই আপনি পেয়ে যাবেন। জি, আমরা থ্যাংক ইউ স্যার। কত নাম্বার পেজ যেন কেউ, সরি, প্রশ্ন নাম্বার কত? 6। তাহলে আমরা এখন সবাইকে মিউট করে দিব, যাতে করে কেউ ক্লাসে ঝামেলা না করেন। মিউট করে দিয়ে আমরা ক্লাস চালু করব। আমরা কিন্তু ইন দা মিন টাইম 2 নাম্বার প্রশ্নটা পড়ি নাই, এটা রেখে গেছিলাম, এইটা বাকি আছে। আর ওইদিকে নাম্বারটা বাকি আছে, এদিকে 6, 7, 8 মনে হয়। তাহলে আমরা 2 থেকে শুরু করি, 2 এরটা আর ফেলে না যাই, যেহেতু আজকে ক্লাস শুরুর দিকে আছে। আমরা হ্যাঁ দুই স্যার। নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নটা এখন পড়বো। 2 নাম্বার প্রশ্নটা বইয়ে কত নাম্বার পেজ? 127 পৃষ্ঠা স্যার। সবাইকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ওপেন দ্য পেজ নাম্বার 127। প্লিজ ওপেন দ্য 127, or question is in the page number 125, 124, পেজ নাম্বার 124। এইটা আপনারা ওপেন করেন প্লিজ। এটা ওপেন করে রেডি হন। আপনাদের হাতে মার্কার নেন, আর হুম। হাতে সবুজ কালি কলম নেন। এইগুলা লেখা নিবেন, কখন আমরা যা বলি তথ্য আপনার যদি মনে হয় এটা লিখে নেওয়া উচিত, জি আপনি স্যার। তখন ওই জায়গাগুলা এগুলা লিখে রাখবেন, যাতে করে আপনার কাজে লাগে। সবাইকে সিরিয়াসলি পড়াশোনা করার জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ আপনি দেখবেন হেলে দুলে আপনার সময়টা কিভাবে চলে যাবে। ডিসেম্বর চলে যাচ্ছে। রাইট। তাহলে এখন আপনারা দয়া করে এই 2 নাম্বার প্রশ্নে আমার সাথে আসেন। আমি দুই পাশে নিচ্ছি, যারা কম্পিউটার বা ল্যাপটপে দেখবেন তারা বেশি উপকৃত হবেন। মোবাইলে যারা দেখবেন তাদের মোবাইলের কারণে মাথা ব্যথা করবে রাতে, ঘুম কম হবে, স্বপ্ন দেখবেন আজে বাজে। মোবাইলে যারা দেখবেন, হ্যাঁ, তারা মোবাইলে যারা দেখবেন মাথা ব্যথা হবে, চোখ নষ্ট হবে, আর রাতে স্বপ্ন দেখবেন আজে বাজে। চেষ্টা করেন
বড় একটা ল্যাপটপ নিবেন অথবা ডেস্কটপ কম্পিউটার কিনবেন, কিনা এই ক্লাসগুলা করবেন। এখন আসেন আমরা প্রশ্ন পড়া শুরু করি। আমরা সিভিল রিভিশনে ছিলাম, তো প্রশ্ন পড়ার আগে আমরা বলেছিলাম আমরা যে সূত্র দিয়েছি আপনাদেরকে সেই সূত্রটা ছিল এইরকম। সেই সূত্রটা ছিল, আমরা বলেছি যে কোনো সিভিল রিভিশন এই 8টা সূত্রের বাইরে আসবে না। এই 8টার সূত্র প্লাস এটার সাথে নিচে আরো 5টা আমরা সূত্র দিয়েছি। এই 5টা এবং উপরের এই 8টা প্লাস উপরে এই যে 2টা লাইন, এগুলো হলো আমাদের মেইন পুঁজি। এই পুঁজি ঠিক রেখে আমরা বাকি কাজ করব। এই পুঁজি ঠিক রেখে আমরা বাকি পড়াশোনা যদি ঠিকঠাক মতো করি তাহলে আশা করা যায় আমাদের প্রিপারেশন জোরালো হবে। এবং আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই মনোযোগ দিয়া পড়বেন। মনোযোগ, এই সময়ের মধ্যে এই আগামী পরীক্ষা পর্যন্ত কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে নিজেকে জড়াবেন না, কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে। মতিয়ার ভাই লিখেছেন সাউন্ড ইজ ভেরি লো। মতিয়ার ভাই কি ল্যাপটপ না ডেস্কটপ? বেশি ক্লাস করেন, চোখের দেরি হবে, বুঝতে সমস্যা হবে। প্লাস এটা আমি বলবো আপনারা প্রিন্ট দিবেন, দিয়ে শুধু টেবিলে না, আপনি আগামী দিনের পরীক্ষা পর্যন্ত শয়নে স্বপনে জাগরণে এই সূত্র, এই প্রথম পেজ এবং এই 2টা পেজ, এই 3টা পেজ হলো আপনি তাবিজের মতো আপনার সাথে রাখতে হবে। তাবিজের মতো এই 3টা পেজ আপনি তাবিজের মতো সাথে রাখবেন, নট অনলি ফর দ্য এক্সাম অফ হাইকোর্ট ডিভিশন, এইটা ইন ফিউচারে প্র্যাকটিস লাইফে ইট উইল বি হেল্পফুল ফর ইয়োর ক্যারিয়ার। নেক্সট টাইম আপনি পাশ করার পরে আপনাকে এই নোটটা খুলে পড়তে হবে। আর ইভেন আপনি ভালো কনসালটেন্সি করতে গেলে আপনার নিয়ে অতীতে ক্লাসে কথা বলেছি, রিপিট হবে দেখে কথা বলতেছি না। এ ফাইল্ড এ সুট, মানি সুট নাম্বার 5 2005 in the second court of joint district judge 1st January against B. এ বি এর বিরুদ্ধে মামলা করেছে মানি সুট, তাহলে এ আর বি কে নেই আমরা। এ ভার্সেস বি লিখে ফেললাম, এ বি এর বিরুদ্ধে মামলা করেছে। কোর্ট কোনটা নিতে পারি? সেকেন্ড। দেখেন প্রশ্নের মধ্যে এখানে লিখেছে সেকেন্ড কোর্ট একরকম, আর এটা শেষে এসে দেখেন এখানে লিখছে সেকেন্ড কোর্ট আরেক রকম। তো হয়তো বা যারা প্রশ্নকর্তা থাকে সেকেন্ড এইভাবে লিখে একটু কনফিউশন করে দেয়, এখানে লিখে আরেক রকম একটু ভেজাল লাগায় দেয়। এইরকম আপনারা প্রশ্ন পড়ার সময় একটু সচেতন থাকবেন যে কোথায় কি লিখতেছে। একটা কাঠ পেন্সিল দিয়া প্রশ্ন দাগাবেন, কিন্তু কলম দিয়া প্রশ্নতে লেখা কিন্তু মার্কিং করার নিষেধ। এটা আপনারা জানেন কিনা জানি না। এটা হলো পরীক্ষার প্রবেশপত্রতে লেখা থাকে, পরীক্ষার প্রশ্নতে দাগানো যাবে না, মার্ক করা যাবে না। তারপরে আমরা দাগাই। তাহলে এ বি এর বিরুদ্ধে 5 সালে মামলা করেছে। বলেছে সমন ওয়াজ ডিউলি সার্ভড অন এ বাট হি ডিড নট কন্টেস্ট দ্য সুট। The suit was ultimately decreed ex parte on 15th January 2006. Suit was filed on 2005 and ultimately result came out on 15th January 2006. The suit was ex parte decreed. Always suit was ex parte decreed in favor of the plaintiff against the defendant. এক্স পার্টি ডিক্রি সবসময়ই বিবাদীর বিরুদ্ধে যায়। তাহলে এই সুটটা ডিগ্রি হলো দেখেন 6 সালে। তাহলে আমরা লিখতে পারি এক্স পার্টি ডিগ্রি, এক্স পার্টি অন 16 জানুয়ারি 15 জানুয়ারি 2006। মামলা ফাইল হইলো 5 সালে আর এক্স পার্টি ডিগ্রি হইলো 6 সালে। এটা হলো বুঝার বিষয়। এখন এক্স পার্টি ডিগ্রি হয়ে গেলে কে খুশি?
এক্সপার্টি ডিগ্রি হয়ে গেলে বাদী খুশি। তো বাদী এতটুক গেল খুশি। হ্যাঁ বাদীর গল্প। এইবার আসেন on 1st March 2006 we filed a miss case 2006 under order 9 rule 13 of the CPC order 9 rule 13 এ মিস কেস করা হয় ওই এক্সপার্টি ডিগ্রিটাকে বাতিল করার জন্য। তাহলে এই এক্সপার্টি ডিগ্রিটাকে বাতিল করার জন্য মিস কেস কে করলো? বি করলো, কারণ এক্সপার্টি ডিগ্রি হয়েছে বি এর বিরুদ্ধে। তাহলে এইখানে আমরা এ আর বি কে নিয়ে আসি এইভাবে। এ আর বি কে আনলাম, এখন বি হয়ে গেলেন এই মিস কেসের অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্ট মানে পিটিশনার, প্লেন্টিফ না। কারণ প্লেন্টিফ কাকে বলে? বাদী, যিনি মামলা দায়ের করেন তাকে বলে প্লেন্টিফ, ইংরেজিতে বলে বাদী। আর যারা মিস কেস বা অ্যাপ্লিকেশন করে তাদেরকে অ্যাপ্লিক্যান্ট বলা হয় বা পিটিশনার বলা হয়। এখন কথা হলো মানি স্যুট যেই কোর্টে হয়েছে, মানি স্যুট হয়েছে সেকেন্ড কোর্ট ঢাকা। একটা নোট আপনারা এই বইয়ের কোনায় লিখে ফেলতে পারেন, যেই কোর্টে মূল মামলা দায়ের করা হয় মিস কেস করলে একই কোর্টে দায়ের করতে হয়। এই নোটটা লিখে রাখেন যে যেই কোর্টে মূল মামলা দায়ের হয় ওই কোর্টে মিস কেস করতে হয়। লিখছেন? সবাই লিখতে পারছেন? যে কোর্টে মূল মামলা দায়ের হয়, নোটটা লেখেন, যে কোর্টে মূল মামলা দায়ের হয় মিস কেসকে ওই একই কোর্টে করতে হয়। পাশাপাশি আরেকটা নোট লেখেন, এই যে মিসেলেনিয়াস কেসকে আমরা লিখি মিস কেস, কখনো লিখি মিসেলেনিয়াস কেস, কখনো লিখি বিবিধ কেস। আরেকটা কেস আমরা বলি, এটা কে বলবেন? গ্রামে গঞ্জে মিস কেসকে আরেকটা নামে আমরা ডাকি, কি তানি নাম? মোকদ্দমা। সানি মোকদ্দমা। এই চারটা জিনিস লেখেন, মিস কেস, কি মোকদ্দমা মিসেলেনি, বললো স্যার? সানি মোকদ্দমা। ছানি? দেখেন কত জিনিস শেখার আছে। এই যে আমি লিখে দিলাম মিস কেস, সানি মোকদ্দমা, বিবিধ মোকদ্দমা বা মিসেলেনিয়াস কেস। পাইলেন? তাইলে এই সানি মোকদ্দমা, মিস কেস, বিবিধ মোকদ্দমা, মিসেলেনিয়াস কেস এটা কোন কোর্টে করতে হয়? ভাইভাতে প্রশ্ন আসবে যে যেই কোর্টে সেম মূল কোর্টে। মামলা যেই কোর্টে মূল মোকদ্দমা হয় সেই। ইয়েস। এইবার আসেন, তাহলে আমরা এখন চলে গেলাম 1 জানুয়ারিতে বি মিস কেস করলো ওই একই কোর্টে for setting aside the ex parte decree alleging that the summon was not duly served on him by the fraudulent suppression of summon। এ আইসা বলতেছে যে এটা এক্স পার্টি ডিগ্রি হইছে, আমি সমন পাই নাই, এটা ফ্রডুলেন্ট সাপ্রেশন করে ওরা দেখাইছে যে এটা আমি সমন পেয়েছি, বাট আমি কোনো সমন পাই নাই। দ্য প্লেইনটিফ অবটেইন দ্য এক্স পার্টি ডিগ্রি। এইভাবে সে এক্স পার্টি ডিগ্রিটা নিয়েছে। এই মিল কেসের বক্তব্যটা হইলো এতটুক। এই হলো দুইজনের গল্প। তাহলে এখন প্রশ্ন হইলো যে আপনি যে মিস কেস করলেন তাহলে খবর পাইলেন কবে এক্স পার্টি ডিগ্রি? এইটা আমরা এখন পাবো। আচ্ছা, আমাদের সফটওয়্যারের লাইনটা আজকে কাজ করে নাই দেখা একটু পরে লাইন কেটে যেতে পারে। লাইন কেটে গেলে আপনারা কি করবেন? লাইন কেটে গেলে ওই একই লিংকে আবার ক্লিক করবেন। যদি লাইন কেটে যায় 2 মিনিট পরে আপনারা ওই একই লিংকে আবার ক্লিক করলে আবার এই ক্লাস এইখানে চলমান থাকবে। তাহলে যদি লাইন কেটে যায় সাথে সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম ওই আগের লিংকে ক্লিক করে দিবেন।
ঠিক স্যার আছে? সেক্ষেত্রে প্লিজ একটু ওয়েট করবেন, কারণ আমি ল্যাপটপ দিয়ে ঢুকি তো আমাকে আবার চাপতে হয়। ওকে, অসুবিধা নেই, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন এইখানে, eventually came to know about the ex parte decree 2006 when notice of attachment his house was served on him in connection with the মানি এক্সিকিউশন কেস। তাহলে এখানে আরেকটা জিনিস শেখার আছে, এই যে মানি এক্সিকিউশন কেস, এই এক্সিকিউশন কেসকে আমরা বলি জারি মোকদ্দমা, অর্থ জারি মোকদ্দমা। এই জারি মোকদ্দমাও কিন্তু যেই কোর্টে মামলা, মূল মামলা দায়ের হয়, ওই কোর্টে জারি মোকদ্দমা করতে হয়। এখন জারি মোকদ্দমা কে করবে বলেন তো? জারি মোকদ্দমা হলো যে মূল মামলা বাদী থাকে তাকেই জারি মামলা করতে হয়, এবং যেই কোর্টে রায় দিয়েছে ওই কোর্টেই মানি জারি মোকদ্দমা করতে হয়। তাইলে মানি জারি মোকদ্দমা কে দায়ের করলো? বাদী। তাইলে এই জিনিসটা আমরা নিয়ে নেই, এখান থেকে নিলাম। এই যে আরেকটা গ্যাপ, এই প্রশ্নের রহস্যটা হলো এইখানে। তাইলে মানি এক্সিকিউশন স্যুট নিলাম 2006, এটাকে এইখানে বসাইলাম। এই এটা সেকেন্ড কোর্টে করলো ফর এক্সিকিউশন এক্স পার্টি ডিগ্রি। তাহলে এই এক্স পার্টি ডিগ্রিটাকে দেখেন, আপনারা কিন্তু এগুলা দাগায় রাখেন, আমি যেগুলা করতেছি। তাহলে ইভেনচুয়ালি সে জানলো জারি মোকদ্দমা হওয়ায় এই জারি মোকদ্দমার একটা নোটিশ তার বাসার সামনে এসে টাঙানো হয়েছে, যার কারণে এই এক্সিকিউশন কেসের খবর পাইয়া সে যেয়া এটাকে বাতিল করার জন্য এই মিস কেস। তাইলে দেখেন, প্রশ্নতে গল্প এলোমেলো লেখা, প্রশ্নতে আপনাকে কনফিউজ করার জন্য প্রশ্নটা এলোমেলো লেখা। গল্প হওয়া উচিত ছিল এই ধারাবাহিকতায়, কিন্তু গল্পটা ওরা দিয়ে দিছে এই মিসকেইসের গল্প নিয়ে ঢুকাইছে এইখানে, আর এক্সিকিউশনের গল্প নিয়ে আসছে নিচে প্রশ্নতে। এর জন্য আমরা এটাকে ধারাবাহিকভাবে সাজাইলাম। প্রশ্ন বানানোর টেকনিক বুঝছেন? যে আপনাকে কনফিউজ করার জন্য, যে আপনারা এখন ডান পাশে দেখেন আমার সাথে, তাইলে বুঝে যাবেন যে গল্পটা এরকম সাজাইলে আপনি ইজিলি বুঝতেন। কিন্তু তারা করলো কি, গল্পটা একটু এলোমেলো করে সাজাইছে। কিরকম সেটা দেখেন, আমি একটা দিয়ে দেই, শেপ দিয়ে দেই এখানে। দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। আমি এখন যেই ধারাবাহিকতা পড়তেছি, এটা হলো স্বাভাবিক মামলার যে ধারাবাহিকতা ওইটাকে বলে। আর প্রশ্নতে এই ধারাবাহিকতাটা উল্টা করে সাজানো আছে। রহস্যটা দেখেন, এ বি এর বিরুদ্ধে মামলা করেছে, এক্স পার্টি ডিক্রি পেয়েছে, পাইয়া এই ডিক্রিটা বাস্তবায়নের জন্য জারি মোকদ্দমা করেছে। মানি এক্সিকিউশন কেস মানে হলো অর্থ জারি মোকদ্দমা বা জারি মোকদ্দমা। তো জারি মোকদ্দমা করায় এই জারি মোকদ্দমার অ্যাটাচমেন্ট নোটিশ যখন বি এর বাসায় নিয়ে টাঙানো হয়েছে, বি আইসা ওই মামলার খবর পাইছে। এর জন্য অ্যাটাচমেন্ট নোটিশটা আপনারা লাল কালি দিয়ে দাগ দেন, এই যে নোটিশ অফ অ্যাটাচ, বা পাশে এই যে আমি বোল্ড করে দিলাম, নোটিশ, নোটিশ অফ। মৌসুমী আপা নড়াচড়া করেন না। এই যে যারা অনলাইনে ক্লাস করেন তাদের হইলো একটা রিস্ক কি, তাদের রিস্ক হইলো তারা অর্ধেক ক্লাসে মনোযোগ দেন, অর্ধেক ক্লাস মনোযোগ দেন না।
যার কারণে এটা একটা বিপজ্জনক কাজ হয়ে যায়। অনলাইন ক্লাস করার সময় দরজা বন্ধ করতে হবে, আশেপাশের মানুষজনকে দূরে রাখতে হবে, তখন আপনি এটা ক্লাসের সফলতা পাবেন। তাহলে নোটিশ নোটিশ অফ অ্যাটাচমেন্টে দাগ দেন লাল কালি দিয়া বাসার বইয়ে। বই আমাদের এই বই না থাকলে সংগ্রহ করে নেবেন। এই নোটিশ অফ অ্যাটাচমেন্ট হইলো এই মামলার ইম্পর্টেন্ট বিষয়। এই মানি এক্সিকিউশন কেসটা যখন ওই বি এর বাসায় যেয়া নোটিশ অফ অ্যাটাচমেন্ট লাগানো হয়েছে, বি তখন এই দুইটা মামলা সম্পর্কে অবগত হয়েছে। এই দুইটা মামলা সম্পর্কে অবগত হইয়া বি 6 সালে আইসা, এই যে এখানে দেখবেন বি 6 সালে এসে মিস কেস করলো, যার নাম মিসেলেনিয়াস কেস, সানি মোকদ্দমা, বিবিধ মোকদ্দমা আর মিসেলেনিয়াস কেস পুরাটা বলা হয় বা মিস কেস। এই একই কোর্টে মজার বিষয় হলো দেখেন, তিনটা মামলা হয়েছে, তিনটা মামলাই একই কোর্টেই নাড়াচাড়া করতেছে, একই কোর্টেই নাড়াচাড়া করতেছে, একই কোর্টেই নাড়াচাড়া করতেছে। এর জন্য আপনারা যদি এই প্রশ্নগুলা ভালোভাবে বুঝতে পারেন, আপনাদের প্র্যাকটিস লাইফেও কাজে লাগবে, সিভিল মামলা সম্পর্কে আপনাদের ব্যাপক একটা ধারণা ক্লিয়ার হবে। এগুলা কিন্তু বেসিক ফাউন্ডেশন। আপনার ক্লাসের একটা ব্যাপক বেসিক ফাউন্ডেশন তৈরি হবে এই ক্লাসগুলার মধ্য দিয়ে। আপনি যদি এই ক্লাসগুলা মনোযোগ দিয়ে একবার শিখতে পারেন, তাহলে এটা আপনার লাইফে কাজে লাগবে। তাইলে প্রশ্নতে গল্প প্রথমে মানি মোকদ্দমার কথা বলছে, পরে মিসকেসের কথা বলছে, পরে এসে এক্সিকিউশনের কথা বলছে। অথচ মামলার ধারাবাহিকতা হচ্ছে প্রথমে মানি স্যুট, পরে মানি এক্সিকিউশন, পরে মিসকেস। আর আপনাকে কনফিউশন করার জন্য এই মিসকেসের গল্পটা প্রশ্নের মধ্যে মাঝখানে ঢুকায় দিছে, যেন আপনি একটা কনফিউশনে পড়ে যান, ধারাবাহিকতা যেন আপনি না বুঝেন, আপনার এখানে যেন সময় নষ্ট হয় আর আপনি যেন ফেল করেন। এই হলো প্রশ্নকর্তাদের টেকনিক, আপনাকে কিভাবে দুর্বল করা যায়। আশা করি আপনারা কিছুটা ধারণা পাচ্ছেন, বুঝতে পারতেছেন। এখন আসেন, কি হইলো এখানকার, কোন মামলাটা শেষ হইলো, কোন মামলাটার এগেইনস্টে আমরা হাইকোর্টে যাব, এটা খুঁজে বের করব প্রশ্ন থেকে। এ কন্টেস্টেড দ্য কেস বাই ফাইলিং রিটেন অবজেকশন। রিটেন অবজেকশনে লাল কালি দিয়ে দাগ দেন, কারণ রিটেন অবজেকশন শব্দটা ইম্পর্টেন্ট। রিটেন অবজেকশন এক জিনিস, রিটেন স্টেটমেন্ট আরেক জিনিস। রিটেন অবজেকশন হলো কোনো দরখাস্তের বিরুদ্ধে যদি আপনি আপত্তি দেন, ওটার নাম হলো রিটেন অবজেকশন। আর আরজির বিরুদ্ধে যদি জবাব দেন, ওটার নাম হলো রিটেন স্টেটমেন্ট। তাহলে এটা লিখে রাখেন। এটা আপনাদের শিখে রাখা উচিত, রিটেন স্টেটমেন্ট কি আর রিটেন অবজেকশন কি। আমি আর এটা ব্যাখ্যা করলাম না, আশা করি আপনারা বুঝে ফেলেছেন। রিটেন অবজেকশন হলো কোনো রিটেন দরখাস্ত, অবজেকশন আরজির দরখাস্তের বিরুদ্ধে নাকি? রিটেন স্টেটমেন্ট হলো আরজির জবাব, আর রিটেন অবজেকশন হলো দরখাস্তের জবাব। কোন দরখাস্ত বা অ্যাপ্লিকেশনের জবাব যেটা দেই এটাকে আমরা বলি রিটেন অবজেকশন, আর হুম। আরজির জবাব যেটা দিয়ে দেই ওটার নাম হলো রিটেন স্টেটমেন্ট। এখন এ এই মামলাটা কন্টেস্ট করলো, কোন মামলাটা? ওই যে মিস কেস করলো, মিস কেসে সে আইসা বললো অবজেকশন দিয়ে, ডিনাইং দ্য অল ম্যাটেরিয়াল এলিগেশন ইন দ্য অ্যাপ্লিকেশন, দেখলেন, ইন অ্যাপ্লিকেশন স্টেটিং দ্যাট দ্য সমন ওয়াজ duly served on the defendant petitioner through X, the manager of his factory. It was further contended that the case was hopelessly barred by limitation. এই কথাটা হইলো এর কথা, এবং এই কথাটা কোন মামলায় বলতেছে? এটা বলতেছে সে মিস কেসে আইসা। তাহলে এই প্রশ্নটায় 4টা ধাপে আমরা বুঝলাম। এখন আমরা দেখব জজ সাহেব কি করলেন মিস কেসের। বাই দ্য জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড সো এন্ড সো the miscellaneous case was allowed and ex parte decree was set aside.
পাইলেন? এক্সপার্টি জি স্যার। ডিগ্রিটা বাতিল করে দিল। এখন মজার বিষয় হলো এই 3টা মামলাই কিন্তু একই কোর্টে, তাইলে আপনি কস্ট টাইটেল কিন্তু ওই 3টা কোর্টে। আপনারা যারা দয়া করে লাস্ট ক্লাসে আমরা যে হোমওয়ার্ক দিয়েছিলাম, কস্ট টাইটেল গুলা যারা মুখস্থ করেছেন তারা কিন্তু এখন সহজে আমরা এই কস্ট টাইটেলটা পড়াবো এবং ধরে ফেলতে পারবেন। এর জন্য আমরা হোমওয়ার্ক যেগুলা দিব আপনারা দয়া করে মুখস্থ করলে এই সেই কস্ট টাইটেল আমি এখন প্রশ্নের কাছে নিয়ে যাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন, স্যার প্রশ্নটা আরেকটু নামান। এই যে দেখেন, এই যে কস্ট টাইটেলটা আনলাম, জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড সো এন্ড সো passed by the learned district judge second court ঢাকা in miscellaneous case, এই সেই হুম মিসেলেনিয়াস কেস। এই মিস কেস এটা দাগ দেন প্রশ্নতে বড় করে লাল কালি দিয়া বাসায় দাগ দেন। হুম মূলত এই মিস কেসে কি হয়েছিল আমরা কিন্তু ওইটা লিখতেছি। মিস কেসে কি হয়েছিল? মিস কেস অ্যালাউ হয়েছিল, এক্স পার্টি সেট অ্যাসাইড হয়েছিল। এর জন্য আমরা লিখেছি allowing the miss case and setting aside the ex parte decree dated এত passed by the learned joint district judge second court ঢাকা in money suit number so and so। তাইলে খেয়াল করে দেখেন, যেই জাজমেন্ট এন্ড ডিগ্রি যেই জাজ দিয়েছে, সরি জাজমেন্ট এন্ড অর্ডার যেই জজ দিয়েছে, ওই জাজই ওনার জাজমেন্ট নিজে থেকেই সেটিং এসাইড করতেছে, সেট এসাইড করতেছে এবং মিস কেসকে অ্যালাউ করেছে। খুব ইন্টারেস্টিং মামলা, শেখার মতো ব্যাপক হুম। উপাদান এই প্রশ্নতে রয়েছে যদি শিখতে চান। আর না শিখতে চাইলে কিছুই নাই। রাগ করলেন আপনারা? না স্যার, শেখার জন্যই তো বসেছি স্যার কষ্ট করে, একদম হ্যাঁ, মন দিয়ে দেখি। গুড। এখন বলেন, এই প্রশ্নের এই শুরু থেকে এই শেষ পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করেন, আমরা একটু উত্তর স্যার দিয়া আরো একটু আগাবো। একটু শুরু থেকে স্যার একটু সামারি বলেন স্যার। আচ্ছা, আর কেউ আছেন অসহায়, কেউ যে বুঝতে অসুবিধা হয়েছে এরকম মোবাইলে আর কেউ? ক্লাস। স্যার আমি অসহায় হয়েছি স্যার, আমার এই বইটার মধ্যে আমি এই কোশ্চেনটা খুঁজেই পাচ্ছি না। গুড, যা ভেরি গুড। কেন, কোন বই এটা, কত সালের বই? এটা স্যার আপনার বই স্যার, এটা হচ্ছে কত সালের এডিশনটা একটু দেখি। এটা স্যার আমি ইতি 1 বছর হয়ে গেছে, 2023 স্যার। ও গত বছর। রে আল্লাহ রে, হবে না তো। কহে- আপনি এ, স্যার আমি এখন কি করতে পারি? না বাবা। আপনি নতুন 2টা বই কিনবেন, একটা বই দুইটা বাসায় স্যার? রাখবেন, একটা অফিসে রাখবেন। হ্যাঁ, প্রত্যেককে আমি 2টা বই কিনতে বলি। আর আপনি যদি সওয়াব পাইতে চান তাহলে 3টা বা 4টা বই কিনবেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, কিনে বন্ধু বান্ধবরে দিবেন এবং ভর্তি হইতে বলবেন। আমাদের এখানে যেই বন্ধুরে ভর্তি করাবেন ও সারা জীবন আপনারে দোয়া দিয়ে যাবে। ও দোয়া না দিলেও ওর মন থেকে আর হাড্ডি গুড্ডি দোয়া দিবে ও মন থেকে রাইট। যদি দোয়া নাও দিতে চায় তাইলেও তার হাড্ডি গুড্ডি দোয়া দিবে যে আমার এই বন্ধু অথবা বান্ধবী আমার লাইফে এই উপকারটা করছিল, রওশন স্যারের সাথে দেখা করাইছে। শুনেন, নরসিংদী কোর্টে আমার সূর্য ভাই একজন অ্যাডভোকেট ভাই, খুবই আন্তরিক। উনি আমার কাছ থেকে 10টা আর এই কিছুদিন আগে আরো 5টা 15টা বই নিয়ে গেছে যে স্যার আমি নরসিংদী বারে আপনার বই আমি নিজ উদ্যোগে যারা পরীক্ষা দিবে সবাইকে নিয়ে দিব, যে আপনারা এই বই পড়েন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। বুঝেন মানুষ, এই যে আমার এত স্টুডেন্ট কে কতটুক পছন্দ করতেছে ভালোবাসতেছে আমি নিজেও জানি না। আবার অনেকে আমার কথায় রাগও করে, শুধু ভালোবাসার টুকু বলি, রাগের কথা তো আর বলি না। অনেকে গালিও দেয় আমারে, বুঝছেন? না স্যার, বদমাইশ টাকা। এই বইটাও অনেক গালি ভালো পাইছে স্যার পাপ আমার। করেছে। আপনারা বইটা নিবেন। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু রিভিউ করে নেক্সট প্রশ্নতে চলে যাব। দেখেন, প্রশ্নর কয়েকটা ভাগ আছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন। একটা ভাগ হচ্ছে সবুজ কালিতে আমরা বলেছি এ বি এর বিরুদ্ধে মামলা করেছে, বি মামলায় কন্টেস্ট করে নাই, যার কারণে জজ সাহেব আলটিমেটলি মামলাটা একতরফা রায় দিয়ে দিয়েছেন। এ একতরফা রায় পেয়ে খুশিতে সে যাইয়া জারি মোকদ্দমা করছে। কেউ যদি হুম
রায় পেয়ে যায়, তাইলে জারি মোকদ্দমা সে করেছে, এই জারি মোকদ্দমা দেখেন এইখানে এসে পরের পরের প্যারাগ্রাফে জারি মোকদ্দমা। এই জারি মোকদ্দমায় একটা নোটিশ বিয়ের বাসায় যাইয়া টাঙানো হয়েছে যে আপনার বিরুদ্ধে মানি মোকদ্দমা হয়েছে, ওই মামলায় আপনি হেরেছেন, যার কারণে এই জারি মোকদ্দমা হয়েছে, এর জন্য আমরা আপনার বাসায় নোটিশ টাঙ্গাইতে আসছি। এই নোটিশে খবর পাইল বি যে তার বিরুদ্ধে মানি মোকদ্দমাও হয়েছে, জারি মোকদ্দমাও চলতেছে। সে এই খবর পাইয়া যাইয়া এই লাল কালিতে মিস কেস করে বলল যে আমি তো মানি মোকদ্দমা কন্টেস্ট করি নাই, মানি মোকদ্দমাটা ক্যান্সেল করে দেন, এই মানি মোকদ্দমার ডিক্রিটা বাতিল করে দেন। এই কথা শুনা জজ সাহেব দুই পক্ষের কথা শুনলেন এই লাল কালিতে, দুই পক্ষের কথা শুনে আলটিমেটলি তার জাজমেন্ট এন্ড অর্ডারের মাধ্যমে ওই মিস কেসটাকে অ্যালাউ করলেন, করে এক্সপার্টি যে ডিগ্রি দিয়েছিলেন ওইটা বাতিল করে দিলেন। বাতিল করায় কে কষ্ট পাইলো? এ বাদী। কষ্ট পাইলো, কারণ এর একতরফা রায়টা বাতিল হয়ে গেছে। তাই এ টাকা পয়সা নিয়ে আপনার কাছে এসেছে এই লাস্ট প্যারাগ্রাফে কালো কালিতে, আপনি এই টাকা পয়সা হাতে নিয়ে তাকে রিলিফ দেওয়ার জন্য সিভিল আপিল হোক বা রিভিশন হোক, আপনি হাইকোর্টে একটা মামলা দায়ের করেন। এই হাইকোর্টে আমরা এখন রিভিশন করতেছি, এই রিভিশনের জন্য আমরা এই কস্ট টাইটেলটা লিখলাম। আর এই কস্ট টাইটেল লিখলে সিভিল রিভিশনের 50% উত্তর লেখা শেষ, কারণ এই কস্ট টাইটেলটা আপনি প্রেয়ারে লিখবেন, এই কস্ট টাইটেলটা বিং এগ্রিভ গাইয়ে লিখবেন, এই কস্ট টাইটেলটা তিন জায়গায় ব্যবহার করবেন। যার কারণে আমরা মনে করি কস্ট টাইটেলটা যদি কেউ ঠিকঠাক মতো লিখতে পারেন আপনার ম্যাক্সিমাম হয়ে যাবে। আর এইখানে গল্পটা এলোমেলো আছে যাতে করে আপনি ধরতে না পারেন, যার কারণে আমরা ডান পাশে মামলার ধারাবাহিক বর্ণনাটা দিয়েছি যাতে করে আপনারা এই ধারাবাহিক বর্ণনাটা ধরতে পারেন। তাহলে কালো কালি যিনি দিলেন বোর্ডে, আমরা সজীব দাস ভাই অত্যন্ত ভালো মানুষ, হাত তুলেছেন প্রশ্ন করার জন্য। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আপনারা ওনার মতো সুন্দর করে হাত তুলে তুলে প্রশ্ন করবেন, আমরা দেখব। বলেন কোনো প্রশ্ন থাকলে, আদারওয়াইজ আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। জি স্যার, আমার প্রশ্নটা হয়েছে স্যার, এই আপনার এই যে অর্ডারটা স্যার, এটা তো একটা অ্যাপিলেবল অর্ডার আর কি, মানে অর্ডার 43-এর ডি অনুযায়ী এটার বিরুদ্ধে তো আপিল হয়, তা আমরা রিভিশন করলাম কেন? না, দেখি আমরা এটা বের করি। অ্যাপিলেবল অর্ডারের তালিকা কততে আছে বলেন? এটা ডি নাম্বার, কিসে? 4 নম্বরে আছে। না, 4 নাম্বার বলতে কিসের 4 নাম্বারে? অর্ডার 43। না না, অর্ডার আমাদের বই বলেন, আমাদের বইয়ে তো সব অর্ডার আছে, বইয়ের পেজটা হুম। বলেন। পুরান বই তো, পুরান বইয়ের আর কি 7 পেজ। ও, আপনিও পুরান বইতে আছেন। কিছু টাকার 600 টাকার একটা রিস্ক নেন না লাইফে, 600 টাকার একটা রিস্ক স্যার নিয়ে 30 একটা পেজ। পেজ 30। 30 হ্যাঁ, পেজ। সজীব ভাই একটা রিস্ক নিয়ে নেন, জি বুঝছেন? স্যার, আমি আপনার মেসেজ করবো যে মনে থাকে না, মানে বরিশালে একটু সেন্ড করতে হবে স্যার। আরে লন্ডনে এই বই নিয়ে গেছে, আপনি বরিশাল দেখায় ভয় দেখান কেন? লন্ডনে এই বই নিয়ে গেছে, দেশের বাইরে বই নিয়ে যাচ্ছে, বুঝতেছেন? এখানে বলেন কোনটা, এখানে জি স্যার, আপনার ডি এখানে নাম্বার, কয় নাম্বার? হ্যাঁ, ডি। 4 নাম্বার ডি। এইখানে বলেন কোনটা। 4 নাম্বার 4 নাম্বার। 1 2 3 4 এই যে স্যার নয়া দেশের 13 বিধি না? ও, রিজেক্টিং, আন্ডার এই অর্ডার এই যে দেখেন, এটা লাখ টাকার ক্লাস, কে বলবেন এটার উত্তর দেন। এটা কি? এটা এখানে কি লেখা স্যার আছে? এটা নামঞ্জুর হইলে স্যার আপিল হইতো, কিন্তু এটা তো না মঞ্জুর এলাও। মঞ্জুর হইলে আপিল হইতো, মারাত্মক জিনিস বলেছেন সোহানা সাবা। স্যার সোহানা সাবা না, উম্মে সাবা আলম। সরি সরি, আচ্ছা এখানে দেখেন রিজেক্টিং অ্যান অ্যাপ্লিকেশন, যদি রিজেক্টিং অ্যান অ্যাপ্লিকেশন হয় তাইলে এটা অ্যাপিলেবল অর্ডার, আর আমাদের প্রশ্নতে এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয় নাই, এই অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে। বুঝলেন সজীব দা ভাই? জি স্যার, অত্যন্ত থ্যাংক ইউ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, লাইফে এগুলা কম হবে।
এই ওনাকে ক্লাস অনেক আসছে। ধন্যবাদ কোশ্চিনটার জন্য, উনি আঁক না করলে মাথায় আসতোই না। থ্যাংক আসলেই ইউ। তাই। এইবার আসেন আমরা এইটা ড্রাফটিং এ আজকে আর বেশি সময় দিব না, কারণ ড্রাফটিং সম্পর্কে আপনাদেরকে এর আগেই আমি ক্লাসে বলেছি যে সকল রিভিশন মামলার ড্রাফট একই রকম, শুধু কস্ট টাইটেলটা চেঞ্জ করবেন আর কিছুই না। এটা আমরা পরবর্তীতে যারা পান নাই আবার রিভিশন ক্লাস হবে পাবেন। আমরা এখন 3 স্যার নাম্বার প্রশ্ন। আমাদের টোটালি কোনো ড্রাফট করা হয়নি একটাও শুরু থেকে, আচ্ছা শুধু প্রশ্ন করে যাচ্ছি আমরা। আচ্ছা পড়েন তাহলে, প্রশ্ন আগে বুঝে নেন। এই যে আরেকটা 3 জিনিস নাম্বার, স্যার, হ্যাঁ স্যার ওই যে আপনি 25 সেকশন স্মল কজেস কোড এর যে কি একটা নোট দিয়েছিলেন, ওটা লিখে নিতে চাইছিলাম স্যার। কোনটা যেন, কই থেকে ওই যে কি স্যার আমাদের এলোমেলো যে বলেন। কস্ট টাইটেল দিয়েছিলেন না, 8টা কস্ট টাইটেল স্যার, এর মধ্যে হ্যাঁ 5 নম্বরের এই যে স্যার স্মল কজেস স্পোর্টস অ্যাক্টের উপর একটা কি নোট লিখে দিয়েছিলেন, সেদিন আমি লিখতে না পারিনি না, স্যার। কথাবার্তা ক্লিয়ার বললেন। আপনারা যদি বাচ্চাদের মতো আমি এলোমেলো বলি কথা স্যার, ওই বলেন, যে আমাদের কস্ট স্পষ্ট টাইটেল বলবেন আছে যে না, এইটা দিছেন, এইটা কি যেন কি দিয়েছিলেন, কি যেন কি নিয়েছিলেন। না এভাবে স্যার বললে এই যে তো এই যে আমরা অসুস্থ হয়ে যাব, বুঝলেন? আপনি অসুস্থ করতে চান না স্যার, সরিয়ে ফেললেন আপনি। দেখি দেখি দেখি। আমি যদি সরায় ফেলি তাহলে আপনি আপনি কি হারাইছেন ওইটা বলেন। আমি হারাইছি স্যার গত ক্লাসে, আপনি সেকশন 25 অফ দ্য স্মল কজেস স্পোর্টস অ্যাক্ট এর উপরে একটা জিনিস বুঝায় লিখে দিয়েছিলেন, সেই লেখাটা আমি লিখতে পারি না। অন্য কেউ বলে হেল্প করেন, লিখার কি দরকার, স্ক্রিনশট সুস্থ মেরে কেউ লিখে থাকলে বলেন। না স্ক্রিনশটই নিব, সেটা আমি ওটা কি করতে পারিনি। আচ্ছা স্মল কজেস কোর্টের রায় ডিক্রির বিরুদ্ধে একটা হবে আর অর্ডারের আচ্ছা, ওই বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় হবে, ওইটাই বলতে একই স্যার। ধারায় হবে। এই যে এটা পাইছি, বুঝছি, এইটা জি স্যার, মনে হয় ওটাই। এই জি যে স্যার, জি সেকশন স্মল কজেস 25 কোর্টের এই যে জাজমেন্ট এন্ড ডিক্রির বিরুদ্ধে এইরকম, হ্যাঁ হ্যাঁ আর আর অর্ডারের বিরুদ্ধে এরকম, জি অর্ডারের স্যার। বিরুদ্ধে এরকম। তো এটা দুইটা সহজ বিষয়। এটাই স্যার কনফিউশন হয়ে ওইটা গেছে। ওই সেকশন 25 এই হবে দুইটা। অর্ডারের বিরুদ্ধেও সেকশন 25, আবার ডিক্রির বিরুদ্ধেও, ডিক্রির বিরুদ্ধে ডিক্রি বা ডিসমিসের বিরুদ্ধেও সেকশন 25 এই ইয়া হবে। এইবার আসেন দেখেন, এখন এগুলা আমরা আবার গ্রুপে দিয়ে দিব প্রয়োজনে, আপনারা ভয় পায়েন না। আবার ভয়ের কিছু নাই, এগুলা সব প্র্যাকটিস করবেন আর শিখবেন। এইবার আসেন আমরা পরের প্রশ্নতে যাব। আর এরপরে আমরা একটা ড্রাফট আপনাদেরকে ভালোভাবে ধরায় দিব। ধরেন এই ড্রাফটটা, একটা ড্রাফট ধরায় দিব। এই লাল কালিগুলা বলছি চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে, কারণ আপনার হাইকোর্ট পরীক্ষায় শুধু লাল কালি গুলা আপনি যদি ঠিকঠাক মতো আয়ত্তে আনতে পারেন তাহলে আপনার আর কোনো ভয় নাই। কারণ লাল কালি ব্যতীত বাকিগুলা চেঞ্জ করার নাম হইলো পরীক্ষা, বাকিগুলা চেঞ্জ করবেন। ড্রাফটিংটা হইলো শুধু লাল কালিগুলা, হয়ে গেল সরি, এটাও লাল কালি হবে, শুধু লাল কালিগুলা মুখস্থ করবেন। ড্রাফটিং এর কৌশল হলো এই যে ড্রাফট ডান পাশে দেখতেছেন, এইখান থেকে শুরু করে 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 এই যা আসবে সব হইলো একই একই উত্তর। তাহলে দেখেন প্রশ্ন আউট হয়ে গেছে, পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেছে, আপনার পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেছে। এই ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এই এফিডেভিট পর্যন্ত যা আছে এই সব প্রশ্ন কমন পড়লেও লাল কালিগুলা লিখবেন, প্রশ্ন কমন না পড়লেও লাল কালিগুলা লিখবেন, তাহলে প্রশ্ন আউট করে দিলাম আজকে। এই মুখস্থটা যদি, স্যার এটা দিয়ে দিয়ে স্যার আজকে একটু দিয়ে দিন কষ্ট করে, হ্যাঁ হ্যাঁ গ্রুপে আমি একটু পরেই দিয়ে দিয়ে দেব। লিখে দেবেন যে নিউ। আপনারা এটা দিয়া এই প্রিন্ট করবেন, এই কালারফুল প্রিন্ট করবেন। হ্যাঁ জি কালারফুল স্যার, স্যার লাল কালি দিয়েই দিবেন স্যার, তাহলেই আমাদের সুবিধা হবে। হ্যাঁ ঠিক লাল যেভাবে কালি আছে ওভাবেই নিব স্যার।
প্রশ্ন আউট করে না, আমি দিলাম এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে আপনি শুধু লাল কালিগুলা মুখস্থ করবেন, এটা হলো আপনার দায়িত্ব। আর অন্য কালারটাকে শুধু ই করবেন, চেঞ্জ করবেন। এই কালার, এই ব্লু কালারটা শুধু চেঞ্জ করা লাগবে প্রশ্ন বুঝে বুঝে। আর বাকি সকল এই জায়গা হলো আপনাকে, মুখস্থ। স্যার এই প্রিন্টটা একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ এগুলা তো আপনাদের জন্যই করতেছি। আপনারা পাস না করলে ক্ষতি আমার, আপনারা হাইকোর্টে না আসলে ক্ষতি আমার। আমি তো আমার কথায় উৎসাহ পাইয়া যারা সরাসরি ক্লাস করেন এর মধ্যে 20% স্টুডেন্ট এবার চেষ্টা করতেছে হাইকোর্টে একটু দৌড়াদৌড়ি কইরা হাইকোর্টে যাওয়া এবং হাইকোর্ট সম্পর্কে ধারণা নেওয়া। যত দিন যাচ্ছে তত কিন্তু ছেলে মেয়েরা উৎসাহ উদ্দীপনা নিয়ে হাইকোর্টে আগাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এইটাকেও আমি লাল কালি করতেছি। এই ব্লু কালারটা যেহেতু এইখানে রিপিট করতে হয়, তাহলে এইটাও কি লাল কালির আওতায় আসে? লাল কালির আওতায় আসে, খেয়াল করলেন? জি স্যার। তাহলে পরীক্ষাটা আরো কমায় দিলাম। এই জাজমেন্টে এই কথাটা এখান থেকে এতটুক যেহেতু এইখানে রিপিট করতে হয় প্রেয়ারে, সেহেতু এটাও লাল কালির আওতায় আসবে। এর জন্য এই সিউইতে এটা লিখতে হয়, এটাও লাল কালির আওতায়। তার মানে পরীক্ষাটা কতটুক দেখেন। পরীক্ষাটা হইলো এই এ থেকে শুরু করে এই বাকি সব হইলো লাল কালি। আপনি শুধু পরীক্ষা দিবেন এইখানকার এই একটা প্যারাগ্রাফ। এটা হইলো আপনার হাইকোর্ট পরীক্ষা। আর এর জন্য আপনি আপনাদেরকে 8টা কস্ট টাইটেল দিয়া এবং রিকোয়েস্ট করতেছি বারবার, কস্ট টাইটেলটা প্র্যাকটিস করেন যেটা করতেছি। আমাদের নোটে আছে। আচ্ছা, এইবার আমরা নেক্সট প্রশ্নতে যাব। আমরা প্রশ্নে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে 2, আজকে হয়ে গেল 1, হয়ে গেল 3ও হয়ে গেছে আলোচনা। 3ও আলোচনা হয়ে গেছে। একটা ফরম্যাট যদি আপনারা বুঝে হোক না বুঝে হোক মুখস্থ করে ফেলেন, যাতে করে আমরা নেক্সট ক্লাস করাইলে আপনারা ওইগুলা ঝটপট ধরতে পারেন। একটা ফরম্যাট মুখস্থ যদি না করেন, যেমনি পড়াই আপনাদের কাছে অস্বস্তি লাগবে। হালকা একটা ফরম্যাট মুখস্থ করেন। এই যে আজকে যে নোটটা দিয়েছি এটা আপনারা মুখস্থ করেন। এই যে প্রশ্ন হলো 4, আজকে আমরা এই 4 কি পড়ছিলাম, কেউ বলে হেল্প করেন? স্যার এখন 6 পড়বো আমরা। 4 পড়া হয়েছিল? জি স্যার, জি স্যার। 4 হয়েছে, 5 হয়েছে। আজকে 6 যাবো আমরা, 6। 4-5 করা হয়েছিল। তাহলে এইগুলা লাল কালি নাই কেন বা ওইরকম দাগাই নাই কেন, নোট নাই দেখি? এই যে রফিক এগুলা দাগানো হয় নাই দেখি। স্যার আমরা দাগাই নিব আবার ভালোভাবে। আচ্ছা, 6টা পরে নেই, পরে দাগানো হবে, আগে 6-এ চলে যাই। এই হলো 6। আসেন সবাই 6 বের করি। 6 পেজ নাম্বার বলেন, কে কোথায় আছেন? পেজ নাম্বার বলে হেল্প করেন। 168। 168 পেজ 146। নাম্বার 168 বের করেন দয়া করে। এই পেজ 168 সবাই বের করি। ওকে, 168-এ আসি। 168-এর ডেপুটি কমিশনার বরিশাল অ্যাকোয়ার্ড হোমস্টেড ল্যান্ড অফ এ। কমিশনার সাহেব এর সম্পত্তি অ্যাকোয়ার করছে। অ্যাকোয়ার করা মানে হলো অধিগ্রহণ করা। হোমস্টেড মানে হলো বসত ভিটা, লিখে রাখেন। হোমস্টেড মানে হলো বসত ভিটা, যারা জানেন না লিখে রাখেন। আন্ডার দা স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইন 2017, এই হলো আইন, যে আইনে অধিগ্রহণ করলো ওই আইন। ফর কনস্ট্রাকশন এ পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন বানানোর জন্য ডিসি সাহেব, ডেপুটি কমিশনার মানে ডিসি, এই ভদ্রলোক যে জমি অধিগ্রহণ করলেন এটা সহ্য না করে এ বাদী হইয়া filed a suit for permanent injunction against acquisition of the ground on the ground that his homestead land cannot be acquired under the above আইন। উনি আইসা বলল, এ ভদ্রলোক একটা মামলা দায়ের করে বলল
ডিসি সাহেব যে জমি অধিগ্রহণ করেছে এটা আইন কাভার করে না। তাহলে কে বাদী কে বিবাদী? এ বাদী ভার্সেস ডিসি বিবাদী। ডিসি মানে ডেপুটি কমিশনার। পুরাটা লিখে রাখি। এ মামলা করলো এই ডিসির বিরুদ্ধে। করার পরে ডিসি সাহেব একটা পিটিশন দিলেন, অ্যাপ্লিকেশন দিলেন আন্ডার অর্ডার 7 রুল 11-এ। অর্ডার 7 রুল 11-এ আরজি খারিজের দরখাস্ত দিয়া বললেন যে এই মামলাটা চলতে পারে না, জজ সাহেব এটা খারিজ করে দেন। এখন এই যে তিনটা কথা, একটা হলো ডিসি অধিগ্রহণ করলো, এ মামলা করলো, ডিসি আরজি খারিজের দরখাস্ত দিল, ট্রায়াল কোর্ট রিজেক্টেড দ্য অ্যাবাভ পিটিশন, ট্রায়াল কোর্ট সেই দরখাস্ত নামঞ্জুর করলেন। তাহলে অর্ডার 7 রুল 11-এ অলওয়েজ কে দরখাস্ত দেয়, বাদী না বিবাদী? বিবাদী। অলওয়েজ না, হ্যাঁ সরি বিবাদী বিবাদী। স্যার, বিবাদী বিবাদী আরজি খারিজ চায়, বাদী নিজের আরজি নিজে খারিজ চাইতে পারে না। পারে না। এই আরজি খারিজের দরখাস্ত চাওয়ায় এই দরখাস্তটা অ্যালাউড হইছে। অ্যালাউড আরজি খারিজের দরখাস্তটা সরি ট্রায়াল কোর্ট রিজেক্ট করলো। রিজেক্ট রিজেক্ট করেছে স্যার। রিজেক্ট করে যায়। আরজি খারিজের দরখাস্ত রিজেক্ট হইলে এটার এগেইনস্টে কি করতে হয়? আপিল না রিভিশন? আমাদের রিভিশন স্যার, নোটে আছে। রিভিশন হবে। রিভিশন হবে স্যার, হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্টে আরজি রিভিশন। খারিজের এটা আরজি অর্ডার, খারিজের দরখাস্ত মঞ্জুর হইলে, আর মঞ্জুর এটা হইলে ডিক্রি আপিল, হয়ে যাবে। আপিল, রিজেক্টেড হলে আপিল রিভিশন। ইয়েস মঞ্জুর তাহলে হলে এটা ডিক্রি হয়ে যাবে, এটা আপিল হবে। ইয়েস তাহলে এই রিজেক্টের বিরুদ্ধে আমরা লিখি কেক বানাইছেন বন্ধুবাস দিন, কেকের জন্য বন্ধুবাস। স্যার শোনা যাচ্ছে না। কিছু বলি নাই তো, এর জন্য শুনেন নাই। রিভিশনটা হলো, লিখতেছিলাম টাইপ করতেছিলাম, এই রিজেকশন অর্ডারের এগেইনস্টে রিভিশন করেছেন ডিস্ট্রিক্ট জাজ বিফোর দ্য লার্নেড ডিস্ট্রিক্ট জাজ। তাহলে এই রিভিশনটা কে করলেন? যেহেতু ডিসি সাহেব এটা দিয়েছিলেন, তার দরখাস্ত নামঞ্জুর হয়েছে, এর জন্য ডিসি সাহেব রাগ করে জেলা জজের কাছে চলে গেলেন। ডিসি ভার্সেস ডিসি হলো এখানে পিটিশনার আর মূল মামলায় ডিফেন্ডেন্ট। তাহলে ডিসি এই এ এর বিরুদ্ধে রিভিশনটা করলেন। এখন আমরা দেখব এই রিভিশনের কি ফলাফল। রিভিশনটা দেখেন, লার্নেড ডিস্ট্রিক্ট জাজ আপহেল্ড দ্য জাজমেন্ট এন্ড অর্ডার, নিম্ন আদালতের কথাটা বহাল রাখলেন। বুঝলেন? নিম্ন আদালতের কথা বহাল রাখার মানে কি? রিভিশনের কি হইলো কে বলবেন? রিজেক্ট করেছে স্যার, রিজেক্ট হলো স্যার, রিভিশন রিজেক্ট হলো। রিজেক্ট হ্যাঁ, হয়েছে। এই রিভিশনটা রিজেক্ট হয়েছে। এখন এই রিভিশনে কে কষ্ট পাইলো? রিজেক্ট হওয়ায় কে কষ্ট পাইলো? ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার। কমিশন। তাইলে ডিস্ট্রিক্ট কমিশনার এখন কি করণীয়? তার আর কি রাস্তা খোলা আছে? স্যার সেকেন্ড রিভিশন হাইকোর্টে স্যার, রিভিশন করে। সেকেন্ড রিভিশন করবে। তাই 115+4 হাইকোর্টে সেকেন্ড রিভিশন করবে। দেখছেন, এইভাবে যদি আপনারা প্রশ্নটা সাজায় ফেলতে পারেন, কোনো প্রশ্ন আপনাদের জন্য কঠিন হবে না। এই নোটটা আমাদের কোন নোটের সাথে মিল আছে কে বলবেন? আমরা যে গোপন নোট দিয়েছি আপনাদেরকে, অনেক দামি নোট, কেরিয়ার চেঞ্জিং নোট, এই নোটটা আপনারা চলে যান, যেটা আমরা গত ক্লাসে বুঝিয়েছি আপনাদেরকে।
অর্ডার 7 রুল 11 এর এই নোটের উপরে চারটা প্রশ্ন এসেছে। এই সেই গোপন নোট। এইখানকার কোন প্রশ্নটাকে, কোন লাইনটাকে অ্যাট্রাক্ট করে এখন যেই প্রশ্নটা আমরা পড়লাম, কোন লাইনটাকে অ্যাট্রাক্ট করে? এই নোটটা আপনাদের কাছে আছে, দেখে বলেন যে এইখানকার কোন সূত্রটা, এই গোপন সূত্রের কোন সূত্রটা এখন যে স্যার রিজেক্ট প্রশ্নটা অপশন, 4 রিজেক্ট অনলি নাম্বার লাইন অর্ডার, স্যার, দেন 4 নাম্বার 4 লাইন নম্বর লাইন। রিজেক্টেড, 4 নাম্বার রিজেক্টেড জি এই স্যার, 4 এইটা নাম্বার লাইন। এইটা এইটা 4 নাম্বার লাইন। জি স্যার, জি স্যার। এই যে দেখলেন আপনারা কিভাবে এখন সহজে প্রশ্ন আইডেন্টিফাই করা শিখতেছেন এবং কোনটার সাথে কোনটা যাচ্ছে। আশা করি কিছুটা আপনারা আগের চেয়ে কনফিডেন্ট পাচ্ছেন। এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এইভাবে প্রশ্নগুলো আপনারা সূত্র ধরে ধরে প্র্যাকটিস করা যখন শিখে যাবেন, আল্লাহর রহমতে আপনাদের একটা বিশাল কনফিডেন্স চলে আসবে। শুধুমাত্র হাইকোর্ট পরীক্ষার জন্য না, প্র্যাকটিস লাইফে কাজে লাগবে। আজকে আমরা দুইটা প্রশ্ন বোঝার চেষ্টা করলাম। আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকবে। আমরা যে গোপন নোটটা দিয়েছি, এই গোপন নোটে যে ফরম্যাটটা দিলাম, এই ফরম্যাটটা আপনারা বুঝেন বা না বুঝেন, আপনাদের মুখস্থ করা আপাতত কাজ, আর কিছু না। এই যে এ থেকে শুরু করে এই এফিডেভিট পর্যন্ত, এটা আপনার বুঝাবুঝির কিছু নাই, আপনি শুধু মুখস্থ করবেন। এরপরে আমরা দেখাবো এই রিভিশনের ড্রাফটটা চেঞ্জ করে করে কিভাবে আপনারা সংক্ষেপে ড্রাফটিং শিখবেন। আগামী ক্লাস থেকে আমরা এই লাইনে ঢুকে যাব। আপাতত হোমওয়ার্ক, এটা আপনারা মুখস্থ না করতে পারলেও সমস্যা নাই, আপনারা বাসায় এই ড্রাফটটা মিনিমাম 4 বার 5 বার, পারলে 10 বার লেখেন আগামী শুক্রবার পর্যন্ত। তাই কিন্তু আগামী স্যার এই যে শুক্রবারে হোমওয়ার্ক থাকলো এটা। আজকের ক্লাস এখানে শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার স্যার এক মিনিট, মার্জিনের এই যে বিষয়ে কিছু বলবেন?